ভুল করছেন, বারবার বিপথে যাচ্ছেন, বারবার লোকজনকে বিক্ষুব্ধ করছেন এবং একটার পর একটা সমস্যা তৈরি করে চলছেন। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি হতাশ। অর্থাৎ তিনি যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, যে দৃঢ়তা নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, সম্ভবত সেটা তিনি পারছেন। উর্মির পক্ষে দাঁড়ালেন গোলাম মাওলা রনি। আজকের বাংলাদেশে উর্মিরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার একটি নতুন উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালাল। দেশ এবং জাতিকে আজকে তিনি বিভ্রান্ত করে চলেছে গত প্রায় 12-14 বছর পর্যন্ত। আজকের এইরকম গোলাম মাওলা রনির মতো কিছু কিছু উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালালরা এখন এই মুহূর্তে মাঠে ময়দানে নেমেছে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করতে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে, সেনাবাহিনীকে বিতর্কিত করতে এবং বাংলাদেশের এই মুহূর্তে যারা নির্লসভাবে কাজ করছে সেই ছাত্র জনতাকে বিতর্কিত করতে। কারণ তারা এই বিতর্কের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে চায় এবং তাদের এই সকল বক্তব্য দিয়ে আপনি যদি একটু খেয়াল করেন প্রত্যেকটা ভিডিওর পিছনে উর্মির পক্ষ নিয়ে কিন্তু চরমভাবে ফেঁসে গিয়েছে গোলাম মাওলানা রনি সাহেব। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে দেখতে চলেছেন চাঞ্চল্যকর তথ্যগুলো। এবার কিন্তু থলের বিড়ালটা বের হয়ে এসেছে এমন তথ্য জানিয়ে কথা বলেছে কিন্তু গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনারা কিন্তু সকলেই অবগত রয়েছেন উর্মি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তি করে তুখারভাবে কথা বলেছে, যেগুলো এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে চরমভাবে ভাইরাল। প্রিয় দর্শক বন্ধুরা, সেই প্রেক্ষিতে কিন্তু জাহিরটা কি উর্মিকে রীতিমতো ধুয়ে দিয়েছে, সেই বিষয়গুলো বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রাখবো, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। গোলাম মাওলা রনি। আজকের বাংলাদেশে উর্মিরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার একটি নতুন উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালাল। দেশ এবং জাতিকে আজকে তিনি বিভ্রান্ত করে চলেছে গত প্রায় 12-14 বছর পর্যন্ত। আজকের এইরকম গোলাম মাওলা রনির মতো কিছু কিছু উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালালরা এখন এই মুহূর্তে মাঠে ময়দানে নেমেছে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করতে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে, সেনাবাহিনীকে বিতর্কিত করতে এবং বাংলাদেশের এই মুহূর্তে যারা নির্লসভাবে কাজ করছে সেই ছাত্র জনতাকে বিতর্কিত করতে। কারণ তারা এই বিতর্কের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে চায় এবং তাদের এই সকল বক্তব্য দিয়ে আপনি যদি একটু খেয়াল করেন প্রত্যেকটা ভিডিওর পিছনে লিংক লাগিয়ে দেওয়া হয়। সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাই সেই পয়েন্টটা হচ্ছে বাংলাদেশে এই তাবাচ্ছুমদেরকে নিয়ে আবার নতুন করে কিছু ষড়যন্ত্রবাদ মাঠে ময়দানে নতুন করে শুরু করেছে রাজনীতি। সেটা করেছে কারা? গোলাম মাওলা রনিদের মতো কিছু উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালালরা আজকের রাজনীতি করা শুরু করেছে। আপনাকে আজকের জাতির কাছে প্রশ্নটা যদি আমি না তুলি তাহলে আমার কাছে মনে হচ্ছে জাতি বিভ্রান্ত হতেই থাকবে। আজকের এই মুহূর্তে আপনাকে একটা দেখাচ্ছি নিউজ, এই যে দেখেন কি যুগান্তরের নিউজ। উর্মির পক্ষে দাঁড়ালেন গোলাম মাওলা রনি। আজকের বাংলাদেশে উর্মিরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার একটি নতুন উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালাল, আর তার পাশে তারাই থাকতে পারে যারা আওয়ামী লীগের দালাল। আমি গোলাম মাওলা রনিকে প্রশ্ন করে বলতে চাই, আপনার 2024 সালের বাংলাদেশের এই স্বাধীনতার জন্য কি অবদান রেখেছেন আপনি? আপনি রাজনীতিতে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে ডানে বামে উপরে নিচে সকালে জামাত বিকেলে বিএনপি রাতে আওয়ামী লীগ এভাবে করে করে পেঁচিয়ে পেঁচিয়ে বক্তব্য দিয়ে দেশ এবং জাতিকে আজকে তিনি বিভ্রান্ত করে চলেছে গত প্রায় 12-14 বছর পর্যন্ত। আপনি সাগর ভাই, আজকের আমি কি কারণে বলেছি গোলাম মাওলা রনিকে? আমার ফেসবুক পোস্টে শেখ হাসিনার সি টিম, এ টিম দেখেছেন ডাইরেক্ট সরাসরি যারা আন্দোলন করেছে, বি টিম দেখেছেন শেখ হাসিনার পরে খোলস পাল্টিয়ে আবার যারা শেখ হাসিনাকে সাহায্য করছে, আর সি টিম দেখতে এখন অপেক্ষা করবেন। সেই সি টিম হচ্ছে গোলাম মাওলা রনি, যাদের বাংলাদেশে স্বাধীনতা রক্ষায় অবদান নাই, যাদের বাংলাদেশে 24-এর আন্দোলনে অবদান নাই, যাদের বাংলাদেশে এই দেশের স্বাধীনতা সংগ্রামে 24-এ যে সকল মানুষ মৃত্যুবরণ করেছে তার পক্ষে একটা স্টেটমেন্ট নাই। তারা উর্মির ইসে কষ্ট পায়, উর্মির স্বাধীনতা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। তার কাছে আবরারের স্বাধীনতা নাই, তার কাছে আজকের এই মুগ্ধর স্বাধীনতা নাই, তার কাছে আজকের আবু সাইদের স্বাধীনতা নাই, তার কাছে আজকের 1500 মানুষের স্বাধীনতা নাই। তারা আবার রাজনীতির দেউলিয়া। এই সকল রাজনীতিবিদের আপনি যখন মুখ সম্মোচন না করবেন তাহলে বাংলাদেশ আজকের অতল ঘরে যাবে। বাংলাদেশের একটি জিনিস সাগর ভাই আপনার মাধ্যমে সাবধান করে দিয়ে যেতে চাই, আমাদের আবেগপ্রবণ জাতি রয়েছে, আমাদের দর্শক শ্রোতা যারা আমাদেরকে ভালোবাসে তাদের মধ্যে অনেকেই অন্ধভক্তত্ব করার কারণে অন্ধভক্ত হতে গিয়ে বিভিন্ন সময় মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে তাদেরকে চলতে হয়। তাদের কাছে এমন এমন কিছু উপস্থাপন করে শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য। কেন? আপনাকে একটু বললেই মনে মনে আপনি খুশি হবেন, 3 দিন পরে উনি যে শেখ হাসিনার বি টিম সি টিম হয়ে আপনার কাছে কাজ করবে সেটা আপনার জানাও নাই। তখন আপনি না পারেন সইতে না পারেন কইতে। আজকের এইরকম গোলাম মাওলা রনির মতো কিছু কিছু উচ্ছিষ্টভোগী আওয়ামী লীগের দালালরা এখন এই মুহূর্তে মাঠে ময়দানে নেমেছে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করতে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে, সেনাবাহিনীকে বিতর্কিত করতে এবং বাংলাদেশের এই মুহূর্তে যারা নির্লসভাবে কাজ করছে সেই ছাত্র জনতাকে বিতর্কিত করতে। কারণ তারা এই বিতর্কের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে চায় এবং তাদের এই সকল বক্তব্য দিয়ে আপনি যদি একটু খেয়াল করেন প্রত্যেকটা ভিডিওর পিছনে লিংক লাগিয়ে দেওয়া হয়। মাটির তলে শব্দ পাওয়া যাচ্ছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে। মাটির তলে আপনার কি বলে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করছে যে ইউনূস সরকার তাহলে কতটুকু স্বাধীন।
স্বাধীনতা দেয়। আপনার বিবেকের কাছে প্রশ্ন তোলেন, যারা এই গল্পগুলো শোনান, যারা এই কথাগুলো শোনান, তারা গত 16 বছর কোথায় ছিলেন? 16 বছর বাংলাদেশে শেখ হাসিনা অপরাজনীতি করেছে, কোন মানুষের স্বাধীনতা ছিল না, ধর্মীয় স্বাধীনতা ছিল না, কিছুই ছিল না। তখন আপনি কথা বলতে পারেন নাই। খুন খারাপি হত্যার হাজারি চলেছ, তখন কথা বলতে পারেন নাই। আর এখন একজন তাপসী তাবাসসুম উর্মি, যে কিনা ভুয়া চাকরি নিয়ে, আপনি খোঁজ করে দেখেন, এইটাই প্রমাণিত হবে সর্বশেষ, সেই ব্যক্তির পক্ষে আপনার মানবতার ভেরুয়ালা হিসেবে কাজ করছেন। আমি মনে করি এগুলা ধান্দাবাজি। আমি বাংলাদেশের সমগ্র নাগরিককে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের আন্দোলনের ফসল ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের আন্দোলনের ফসল সেনাবাহিনী আজকের মাঠে ময়দানে নেমেছে। আমরাই বারবার বলেছিলাম জনগণের পাশে সেনাবাহিনীকে দাঁড়াতে হবে। আজকের যৌথ বাহিনী তারা দাঁড়িয়েছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই সেনা বাহিনী, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার যদি বিফলে যায়, তাহলে বাংলাদেশের 24-এর স্বাধীনতা বিফলে যাবে। অতএব আমাদের কাজ আছে, কাজ হচ্ছে জনগণকে বিভ্রান্ত না করে আসুন এই সরকারকে সবার আগে সুপ্রতিষ্ঠিত করি। তাদেরকে শক্তিশালী করলেই গণতন্ত্র সুসংহত হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সে কারণে আমাদের দর্শক শ্রোতাদেরকে ইন্টেলেকচুয়াল জায়গায় কাজ করতে হবে। কি করতে হবে? বুদ্ধিভিত্তিক আপনাকে আগাতে হবে। যে কোনো জায়গায় চাইলেই যে কারো বিরুদ্ধে আপনি অ্যাকশনে যাবেন কিংবা মিথ্যা বিভ্রান্তমূলক তথ্যে পড়ে আপনি তার বিরুদ্ধে কথা বলবেন, সেটা করা যাবে না। আমাদের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আমাদের সরকার এই সেনাবাহিনী সহযোগিতা করছে। অতএব তাদেরকে, তাদের পাশে থেকে আমাদেরকে দাঁড়াতে হবে। অনেকেই দেখেছি সেনাবাহিনীকে নিয়ে পর্যন্ত বিতর্কিত মন্তব্য করে। আমি চরমভাবে বলতে চাই, আজকের এই 2 মাসের মধ্যে সেনাবাহিনী যদি আমাদের পাশে না থাকতো, জেনারেল ওয়াকারুজ্জামান যদি না থাকতো, তাহলে এই যে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের শেখ হাসিনা তৈরি করে গিয়েছেন, সেখান থেকে উদ্ধার করার সুযোগ ছিল না। এই তত্ত্বাবধায়ক সরকার 2 ঘন্টা টিকতে পারবে না যদি আমার যৌথ বাহিনী তার পাশে না থাকে। অতএব কারো বিরুদ্ধে কথা না বলে আমাদের কাজ হবে একটাই, দেশ বিনির্মাণের জন্য তাদের পাশে দাঁড়ানো। সাগর ভাই, সর্বশেষ একটা পয়েন্ট বলে শেষ করছি। আমরা 5ই আগস্ট যখন স্বাধীনতা পেয়েছি, তার পূর্বে 16 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কেউ অনলাইনে করেছে, কেউ অফলাইনে করেছে, কেউ যুদ্ধ করেছে, কিন্তু সবার উদ্দেশ্য ছিল বাংলাদেশের শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা। আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি, এটাই আমাদের বড় অ্যাচিভমেন্ট। এখন আমাদের কাজ হচ্ছে দেশ গঠন করতে হবে, সংস্কার করতে হবে। রাষ্ট্রের সকল নাগরিকদের, সুনাগরিকদের, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে স্বাধীনভাবে মত প্রকাশ করার এবং উপভোগ করার, দেশটাকে পরিচালনা করার স্বাধীনতা আপনাকে দিতে হবে। আর সেটা যদি দিতে হয়, ওই 5ই আগস্ট আমরা যদি আরো 1000 লাশ পড়তো, 5000 লাশ পড়তো, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তো না। জেনারেল ওয়াকারুজ্জামান পাশে দাঁড়িয়েছে, সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে, তাই শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। অতএব আসুন আমরা তাদেরকে শত্রু না ভেবে আমরা তাদের পাশে দাঁড়াই, তাদেরকে নিয়ে আগামীর দেশ গঠন করি এবং অচিরেই আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করি। এবং বাংলাদেশের সর্বশেষ 10 সেকেন্ড সাগর ভাই, আজকের এই সরকারের সফলতার কয়েকটা দিক আপনি দেখেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছি, কোনোদিন পাই নাই। 16 বছরের মধ্যে আজকের এই সরকার আসার পরে তার মুক্তি পেয়েছি। জামাতের আমিরের মুক্তি হয়েছে, সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের মুক্তি হয়েছে, বিভিন্ন জায়গায় ভুয়া মামলাগুলো আজকের উদ্ধ হচ্ছে। আজকের বাংলাদেশের হিন্দু মুসলমান স্বাধীনভাবে কথা বলতে পারছে, ধর্মচর্চা করতে পারছে। আজকের বাংলাদেশের বিটিপির দিকে যদি তাকান, এত সুন্দর বিটিপি 53 বছরের কোন সময় দেখেন নাই, যেই বিটিপিতে সকল রাজনৈতিক দলের, সকল ব্যক্তি বিশেষের নিউজ এখন দেখতে পারেন। অতএব এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। হতাশা লীগের মতো হতাশ হলে হবে না। এজন্যই কি স্বাধীনতা চেয়েছিলাম? এজন্যই কি এটা চেয়েছিলাম? হ্যাঁ, এজন্যই স্বাধীনতা চেয়েছি, এজন্যই মুক্তিযুদ্ধ চেয়েছি, এজন্যই 24-এর স্বাধীনতা হয়েছে। অতএব আসুন সবার আগে দেশকে ভালোবাসি, দেশকে রক্ষা। সম্মানিত দর্শক, রাষ্ট্র ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কি করছেন? তার হাতে আমাদের রাষ্ট্র কতটা নিরাপদ, অথবা এই রাষ্ট্রের জনগণ দ্বারা, রাষ্ট্রের মেশিনারি দ্বারা তিনি কতটা নিরাপদ, এই বিষয়গুলো আলোচনা করার সময় এসেছে। এর কারণ হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের সুদীর্ঘকালের একটা স্বপ্ন ছিল। তিনি যে সময়টিতে নোবেল পুরস্কার পেলেন, তখন থেকে তাকে নিয়ে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা একেবারে হিমালয়ের চূড়া ছাড়িয়ে গেল। আমরা ভাবতে আরম্ভ করলাম যা কিছু কল্যাণকর সবই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্বারা করা সম্ভব। আমরা আরও ভাবতে শুরু করলাম যে ইউনূস সাহেবের মতো যদি একজন মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসতেন, এ জাতির নেতৃত্ব দিতেন, তাহলে আমাদের যে দুর্ভাগা জাতি, 1000 বছর ধরে আমরা যে অনিশ্চয়তার পথে হাঁটছি, যে ভুল এবং ভ্রান্তির কবলে পড়ে, ঘূর্ণি পাকে পড়ে আমরা শুধু বারবার এই বটমলেস বাস্কেটে পরিণত হচ্ছি। আমাদের দেশে যে রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের সম্পর্কে আমাদের অনেক অভিযোগ। এদের না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না আছে সততা, না আছে উদ্ভাবনী ক্ষমতা, আরও কত কি। সেখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন, আমাদের এই দেশটি জান্নাতে পরিণত হবে এবং আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পশ্চিমা দুনিয়াতে যান এবং সেই ছবিগুলো তিনি যখন প্রচার করেন বা পশ্চিমা মিডিয়াগুলো যখন প্রচার করে, তখন আমাদের গর্বের কোনো অন্ত অতীতে থাকেনি, এখনও নেই। আমরা মনে করেছি যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের যে মর্যাদা, সেই মর্যাদার আসনটি একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্বমানের একজন ব্যক্তিত্ব দ্বারাই সম্ভব। সময়ের পরিক্রমায়
ঠিক সেই সুযোগটি আমরা পেয়েছি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও সেই সুযোগটি পেয়েছেন। তিনি এখন পরিণত বয়সে আছেন, তার বয়স ৮৬ বছর। তো ৮৬ বছর বয়স অনেকের জন্য সমস্যা হলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কোনো সমস্যা নয়। তিনি যথেষ্ট প্রাণোচ্ছল, যথেষ্ট অ্যাক্টিভ এবং তার চিন্তা চেতনা কথাবার্তার মধ্যে কোনো বৈসাদৃশ্য নেই, বার্ধক্যজনিত কোনো বৈসাদৃশ্য আমরা দেখছি না। যেমন এখন সারা দুনিয়াতে একটা ট্রেন্ড হয়ে পড়েছে, বয়স্ক মানুষ, ৭০ ঊর্ধ্ব মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছেন এবং তারা ভালো করছেন। নরেন্দ্র মোদী, মিস্টার জো বাইডেন, এমনকি যে আনোয়ার ইব্রাহিম, এরা সবাই ৮০ বছর ছুঁই করছে তাদের বয়স। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে বয়স, এটিকে কোনো অবস্থাতেই নেতিবাচক অর্থে বলা যায় না। তাপস্বী তাবাসসুম উর্মিকে নিয়ে আজও আবার একটু কথা বলতে চাই, কারণ গতকাল এমন একটা ঘটনা ঘটেছে, একটা নতুন ডেভেলপমেন্ট তৈরি হয়েছে, যেটা দেখে আমাদের আরও মনে হবার কথা যে তাবাসসুম এমনি বলে ফেলেছেন কথাগুলো, তা না। এটা একটা বৃহত্তর পরিকল্পনার পার্ট বলে আমি ধারণা করি, এবং এই পরিকল্পনার পেছনে সুনির্দিষ্ট যে লক্ষ্যটা কাজ করছে আমার বিশ্লেষণে, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের গায়ে স্বাধীনতা বিরোধী, আরও যদি ডিরেক্টলি বলে ফেলি তাকে রাজাকার বানিয়ে দেওয়ার চেষ্টা। কেন বলছি কথাটা? তার আগে একটা জিনিস একটু বলে রাখা দরকার। তাবাসসুম সম্পর্কে একটা ফেসবুক পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখানোর চেষ্টা আছে যে তাবাসসুম বাইরে চলে যাচ্ছেন, পড়াশোনার জন্য যাবেন, এবং তিনি নাকি তার সাধারণ পাসপোর্ট গ্রহণ এই সেপ্টেম্বরে, গত সেপ্টেম্বরে উনি সেটার জন্য অ্যাপ্লাই করেছেন, এবং উনি ফরেন এডুকেশনের গ্রুপে আছেন, এবং তার আগের যে ব্যাকগ্রাউন্ড সেখানেও তার গবেষণার ইতিহাস আছে। তাই অনেকে বলছেন তিনি যেহেতু চলে যাবেন, উনি যেহেতু এই দেশে আর তার ক্যারিয়ার কন্টিনিউ করবেন না, তিনি এই ধরনের একটা স্ট্যান্স নিলেন যেটা তার জন্য আখেরে ভালো হয়। কেউ এটাও বলছেন এটার মাধ্যমে তিনি এক ধরনের অ্যাসাইলাম সিক করার চেষ্টা করতে পারেন, কুড বি এনিথিং। কিন্তু আমার কাছে গতকালের একটা ডেভেলপমেন্টকে দেখে আমার মনে হলো ব্যাপারটা এত সরল না। আমি আগের দিনও মনে করেছিলাম এটা পরিকল্পিত ব্যাপার, কারণ তার এটা বলার সাথে সাথে বহু মানুষ, সংখ্যাটা অনেক বেশি না, ফেসবুকে আমি বহু জনকে দেখছি তাকে বাহবা দিচ্ছেন, তার পাশে দাঁড়াচ্ছেন। তাহলে আসলে অন্যরাও ওই রকম অবস্থান নিয়ে ফেলাই সবচেয়ে ভালো হতো। যাই হোক, কিন্তু আমি যেটা আমার বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে একজন খুবই বিখ্যাত আইনজীবী জনাব জেদাই খান পান্না, খুবই প্রতিষ্ঠিত, খুবই বড় লয়ার। শুধু সেটা না, উনি একজন মুক্তিযোদ্ধা, তার মুক্তিযুদ্ধের সময়কার অবদানের জন্য এই জাতি তাকে চিরকাল স্মরণ করবে। শুধু সেটাও না, তিনি দীর্ঘ সময় মানুষের অধিকার নিয়ে লড়াই করেছেন, মানবাধিকার সমুন্নত রাখার জন্য ওনার অনেক বড় কন্ট্রিবিউশন আছে, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নাই। সে জেদাই খান পান্নার একটা মন্তব্য আমার দৃষ্টি আকর্ষণ করলো, অনেকেরই করেছে, এবং আমার মনে হয় এটাকে যদি কনটেক্সটের সাথে মেলাই তাহলে আর ব্যাপারটাকে এত সহজভাবে দেখার সুযোগ থাকে না। যারা পান্না তার একটা ভিডিও ইন্টারভিউতে বলেছেন যে তিনি স্যালুট করেন তাবাসসুমকে, মানে স্যালুট করেন, হাত তুলে স্যালুট করে দেখিয়েছেন, তিনি সালাম করেন বলেছেন। ফাইন, উনি মনে করেন যে তিনি একজন গাটস সহ মানুষ, তিনি এটা করতেই পারেন, এবং তার জন্য তার চাকরি, ওরা চাকরি পুরো চলে গেছে তা না, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাকে আগে ওএসডি করা হয়েছিল, পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি এবং তার বন্ধুরা, মানে জেদাই খান পান্না এবং তার বন্ধুরা তার পক্ষে দাঁড়াবেন, নিশ্চিতভাবেই দাঁড়াতে পারেন। এবং আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তাবাসসুম যা করেছেন সেটা আমাদের চাকরিবিধিতে যদি সমস্যা হয়ে থাকে, সমস্যা হওয়ারই কথা, কারণ উনি প্রধান উপদেষ্টা সম্পর্কে এবং এই সরকারের লেজিটিমেসি এবং লিগ্যালিটি নিয়ে প্রশ্ন করেছেন। সুতরাং তিনি এই চাকরিতে থাকতে পারেন না বলেই আমি ধারণা করি। তারপরও তিনি যেন সুবিচার পান, তিনি যেন ন্যায় বিচার পান, সেটা আমি আশা করব এবং আমি বিশ্বাস করি বর্তমান সরকার তার ন্যায় বিচার নিশ্চিত করবে, এটা আমি কনফিডেন্টলি মনে করি। এবং সেখানে যদি তার পক্ষে মিস্টার পান্না দাঁড়ান, আমরা নিশ্চিতভাবে সেটা চাইব। কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, জেদাই খান পান্না শুধু তাকে স্যালুট করেছেন তা না, তিনি ডক্টর ইউনূসের রিসেট শব্দটা নিয়ে এসছেন, এবং স্বাভাবিক যে ইন্টারপ্রিটেশন তাবাসসুম করেছেন, যেন পান্নার ইন্টারপ্রিটেশনটাও তাই। ইন্টারপ্রিটেশনের ভিন্নতা থাকতে পারে, কিন্তু উনিও ইন্টারপ্রিটেশন করছেন যে এর মাধ্যমে আমাদের শহীদ এবং মা বোনদের যে ত্যাগ আছে সেটাকে অস্বীকার করা হচ্ছে। উনি বলছেন কেউ যদি রিসেট দিতে চায় তিনি ফ্ল্যাশ বাটন টিপে দেবেন যাতে সবাই ভেসে চলে যায়। আমি আগের দিনও একটা কথা বলেছি, ডক্টর ইউনূস যে কনটেক্সটে এই রিসেট বাটন পুশ করার কথা এবং অতীত চলে যাওয়ার কথা বলছেন, তিনি মুক্তিযুদ্ধকে উড়িয়ে দিয়ে সেটা করছেন আমরা মনে করি না। সত্যি বলতে ডক্টর ইউনূস একটা ভিডিও পাওয়া যায় মুক্তিযুদ্ধের সময় তিনি কিভাবে এর পক্ষে দাঁড়িয়ে কথা বলছেন, দরকার নেই, ঠিক ওই সময়কার কথা বলছি, সেভাবে যদি সরিয়ে রাখি। এখানে অতীতকে সরিয়ে দেওয়া বলতে আমি বুঝেছি এই গত 15 বছরে দেশ যে রকম প্রেক্ষাপটে ছিল, যে পরিস্থিতিতে ছিল, সেটাকে শেষ করে দেয়া। আমি এতে তো কোনো সমস্যা দেখি না। তাই হয়েছে, প্রশ্নটা এসেছিল 32 নম্বর এবং শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা নিয়ে, এবং এটা তো আসলে সেই অতীত বলতে এই সময়ের যে স্বৈরাচার, এই সময় যে একটা মাফিয়া সরকার তৈরি হয়েছিল,
সেই অতীতটা শেষ করা, ওইগুলো ভাঙার সাথে সাথে সেই সিম্বলগুলো শেষ হলো, সেই অতীত আমরা আসলেই শেষ করে নতুন বাংলাদেশ করতে চাই। তাই তো উনি বলেছেন, আমি অন্তত তাই বুঝেছি। কিন্তু ওনার গায়ে একটা স্বাধীনতা বিরোধী ট্যাগ, একটা তকমা তাবাসসুম এটা করেছেন, এবং জেডাই খান পান্নার ব্যাখ্যাটাও কিন্তু হুবহু একই। তার মানে ডক্টর ইউনূস একজন স্বাধীনতা বিরোধী, প্রকারান্তরে আমরা কথ্য ভাষায় যাদেরকে এইভাবে বলি রাজাকার, তিনি একজন রাজাকার। সেই রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা খুব স্পষ্টভাবে এখন দৃশ্যমান। আমি ফেসবুকেও অনেককেই দেখেছি যারা এই ধরনের কথা কেউ ইঙ্গিতে কেউ স্পষ্টভাবে বলে ফেলছেন। আমরা এই আলাপ তুলতেই পারি তাহলে এখন কেন এই চেষ্টাটা করা হচ্ছে। তার আগে তাবাসসুম সম্পর্কে আরও দু একটা কথা একটু বলে রাখা দরকার। তিনি সন্ত্রাসী বলেছেন, আপনাদের যারা আগের ব্যাপারগুলো দেখেনি তাদেরকে একটু যোগ করে রাখি। সর্বশেষ তিনি ডক্টর ইউনূসের রিসেট বাটন নিয়ে ডক্টর ইউনূসকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছেন, এবং এই সরকারটা অবৈধ সরকার বলছেন তিনি। এই সরকারটা বৈধ না অবৈধ, এদেশে যখন সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বলেছে এটা বৈধ সরকার, সেখানে তাবাসসুম এটা বলতে পারেন না, এবং তিনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে, এবং সেটার কাউন্টডাউন, সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। খুব সিঙ্ক করে তার নেত্রী যখন বলছেন যে তিনি 1 মাসও এই সরকার টিকবে না, শেখ হাসিনা বলছেন। আমি একটু কথা যোগ করতে চাই, ওনার তাবাসসুমের যুক্তি হচ্ছে মুক্তিযুদ্ধ, তার বঙ্গবন্ধু নিয়ে তার খুবই শক্ত শ্রদ্ধা এবং শক্ত অবস্থান আছে, তিনি এখনকার বিষয় নিয়ে এভাবে ভাবছেন না। তার ন্যারেটিভ কিন্তু এটা খুবই বাজে, এটা ভুল। তার কারণ হচ্ছে উনি একেবারে তৃতীয় শ্রেণীর একজন আওয়ামী লীগ সমর্থক বা কর্মী। আমাদের প্রশাসনের ভেতরে থেকে তো কর্মীরাও আছে, তারা আওয়ামী লীগের হয়ে কাজ করতো এবং করছে এখনো। কারণ হলো আবু সাঈদকে যখন হত্যা করা হয়েছে, সেটা আমি গত ভিডিওতে বলেছি গতকালই, যে তাকে সন্ত্রাসী আখ্যা দিচ্ছেন তাবাসসুম। এবং শুধু সেটা না, ডক্টর ইউনূস যে সাঈদের বাড়িতে গেছেন তার জন্য লালমনিরহাট থেকে তাকে গাড়ি পাঠাতে হয়েছে, এটা নিয়ে উনি বিদ্রুপ করছেন। তার চাইতে আরেকটা বড় প্রশ্ন আছে, আমরা এই দেশে এই ধরনের পজিশনে যিনি ম্যাজিস্ট্রেট, তার সেন্সের অবস্থা চিন্তা করি। আমরা তর্কের খাতিরে ধরে নিলাম আবু সাঈদ একজন সন্ত্রাসী, তিনি বলছেন সন্ত্রাসী, ধরে নিলাম। তিনি নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন কিভাবে সাঈদকে নিরস্ত্র অবস্থায় এবং দুহাত দুদিকে প্রসারিত করা অবস্থায়, আশপাশে বহু দূর পর্যন্ত কেউ না থাকা অবস্থায় ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। সো এই তাবাসসুম মনে করেন একজন সন্ত্রাসীকে এভাবে গুলি করে হত্যা করে ফেলা যায়। এই হচ্ছে স্ট্যান্ডার্ড, এই হচ্ছে লেভেল আওয়ামী লীগের লোকজনের, এবং কথা বলছেন প্রকাশ্যে, তার কাছে এটা যৌক্তিকও মনে হচ্ছে। কাউকে সন্ত্রাসী তকমা দিয়ে, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে যেমন হত্যা করা হয়েছিল, একসময় তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ারের নামে, এখনো আবার এটা করা যাবে বলে তাবাসসুমরা মনে করেন। এই হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড। যাই হোক, ঘটনা যা ঘটছে, আমি মনে করি এই ধরনের ঘটনা আরো ঘটবে। এটা আমাদেরকে অ্যালার্মিংও দেয় যে এই প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের লোকজন কিভাবে আছে, কতটা আছে, এবং তারা কি করার জন্য ওঁত পেতে আছে। আমাদের সতর্ক থাকা দরকার আছে, খুব সিরিয়াসলি সতর্ক থাকতে হবে। কারণ সামনে যখন নির্বাচন আসবে, এই নির্বাচনে এই লোকজন কাজ করবে, এবং এদেরকে দেখেই আমার কাছে মনে হয় এই যে নির্বাচনটার আগে সত্যিকার অর্থে খুব জরুরি কিছু সংস্কার সিরিয়াসলি সময় নিয়ে করা দরকার, না হয় আসলে আমাদের কপালে দুঃখ থাকার কথা। যাই হোক, যে প্রশ্নটা করছিলাম শুরুর দিকে, আমরা এটা এখন বুঝতে পারছি ডক্টর ইউনূসকে স্বাধীনতা বিরোধী একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এইটা কোনো না কোনো ফর্মে, কোনো না কোনোভাবে ভবিষ্যতে আসবে এবং চলতে থাকবে, আমি মোটামুটি নিশ্চিত। কারণটা এটা যে এর মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে এই ন্যারেটিভটা প্রচুর তৈরি করার চেষ্টা হচ্ছে যে এই দেশ জিহাদিস্টরা, এই দেশ ইসলামিক ফান্ডামেন্টালিস্ট এবং এক্সট্রিমিস্টরা দখল করে নিচ্ছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা। এবং যেই ন্যারেটিভ দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ এবং ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে, শেখ হাসিনা যেভাবে ইচ্ছা ক্ষমতায় থাকুক, কারণ তাকে সরিয়ে ফেললে এগুলো মাথা চাড়া দেবে, সেগুলো মাথা চাড়া দেবে, এই ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে। এখন যারা এইসব ন্যারেটিভ তৈরি করতে চান তাদের সমস্যা হচ্ছে ডক্টর ইউনূসকে ফান্ডামেন্টালিস্ট বা এক্সট্রিমিস্ট হিসেবে তকমা লাগিয়ে দেওয়া যাচ্ছে না, মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ওটা। এটা যারা বলবেন তাদের নিজের কানেও জিনিসটা মনে হয় হাস্যকর লাগবে যে ডক্টর ইউনূস একজন ইসলামিক এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট, নো ওয়ে। ফলে ডক্টর ইউনূসকে এবার বিতর্কিত করতে হবে। তাকে এই বিতর্ক তৈরি করা যাচ্ছে যে তার অধীনে তারা মাথাচাড়া দিচ্ছে, ডক্টর ইউনূস পারছেন না তাদেরকে নিয়ন্ত্রণ করতে, যেটা শেখ হাসিনা পেরেছিলেন। আর ডক্টর ইউনূসের গায়ে এবার স্টিগমা লাগানোর চেষ্টা করা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে। ফলে এই ন্যারেটিভ বাইরে নিয়ে যাওয়া যাবে, দুনিয়ার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যাবে। বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্রীয় দায়িত্বে এমন একজন মানুষ আছেন যিনি এই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বই বিশ্বাস করেন না। আমাদের যে অতীত, যে গৌরবময় লড়াইয়ের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, সেটাকে ডিনাউন্স করেন, সেটাকে ডিসরেসপেক্ট করেন। এই ন্যারেটিভটা এবার বাইরে তৈরির চেষ্টা হবে, আমরা বলতে পারি সেটাই চেষ্টা হচ্ছে। সুতরাং তাবাসসুম যা করেছেন, তার মেয়ার একটা বিদেশে গিয়ে অ্যাসাইলাম পেতে চাই, আমি যেহেতু চলেই যাচ্ছি, একটু বীরের ভাব করে গেলাম, ব্যাপারটাকে আমি এত সহজভাবে দেখতে প্রস্তুত নই, দেখা উচিত হবে না। আর আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি
শেখ হাসিনার পতনের পর থেকে কখনো কখনো আমাদের সেন্সিটিভিটিকে বেশি মনে হতে পারে, একটু হাইপার সেন্সিটিভিটি মনে হতে পারে। হাইপার সেন্সিটিভিটি হয়তো ভালো না, কিন্তু আমাদের এই ক্রাইসিসের সময় বাংলাদেশ এখনও বড় ধরনের ক্রাইসিসে আছে, বড় ধরনের আনস্টেবল অবস্থায় আছে এবং অনেকে এটাকে ডিস্টেবিলাইজ করতে চাইছে। এই অবস্থায় আমাদের একটু বেশি সেন্সিটিভ, বেশি সতর্ক থাকা জরুরি বলে আমি মনে করি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।